একজন মানুষ যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মধ্যপ্রাচ্যের এক যুগান্তকারী সময়। তিনি ছিলেন দৃঢ়চেতা, আত্মবিশ্বাসী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। তিনি সাদ্দাম হোসেন, ইরাকের এক নেতা যে শুধু নিজের দেশ নয় বরং বিশ্ব রাজনীতির ইতিহাসে রেখে গেছেন অমলিন ছাপ। একজন নেতার জীবনের নানা বাঁক, তার সিদ্ধান্ত, সাফল্য ও বিতর্ক সবকিছুই আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে ফিরে তাকায়। সাদ্দাম হোসেনকে নতুন চোখে আবিষ্কার করি। জন্ম 28 এপ্রিল 1937 সালের তিকরি শহরের কাছে আল আউজে গ্রামে। তার পিতা জন্মের আগেই নিখোঁজ হন এবং মাতা পরবর্তীতে আরেকজনকে বিয়ে করেন। শৈশব ছিল কষ্টের এবং কৈশোরে তিনি বাগদাদে চলে যান মামা খায়েরুল্লাহ তেলফায়ের কাছে, যিনি ছিলেন জাতীয়তাবাদী এবং সাবেক সেনা কর্মকর্তা। তার কাছ থেকেই সাদ্দাম আরব জাতীয়তাবাদ ও বাথ পার্টির আদর্শে উদ্বুদ্ধ হন। সাদ্দাম হোসেন কৈশোরেই আরব বাথ পার্টিতে যোগ দেন, যার মূল নীতি ছিল আরব ঐক্য, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। 1959 সালে মাত্র 22 বছর বয়সে তিনি তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট আব্দুল করিম কাসিমকে হত্যার চেষ্টার অভিযোগে পালিয়ে মিশরে আশ্রয় নেন। সেখানে তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং বাথ পার্টির সঙ্গে সক্রিয় যোগাযোগ বজায় রাখেন। 1968 সালে বাথ পার্টির সামরিক অভ্যুত্থানে সাদ্দাম হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আহমেদ হাসান আল বকরের নেতৃত্বে নতুন সরকারে উপ-প্রেসিডেন্ট হন এবং আস্তে আস্তে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 1979 সালে আল বকর স্বেচ্ছায় পদত্যাগ করলে সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট হন। এরপর থেকেই তিনি নিজের ক্ষমতাকে শক্তিশালী করতে শুরু করেন। ইরাক-ইরান যুদ্ধ ছিল সাদ্দামের সবচেয়ে বড় সামরিক উদ্যোগ। তিনি ইরানের ইসলামী বিপ্লবকে নিজের শাসনের জন্য হুমকি মনে করতেন। 8 বছর ব্যাপী এই যুদ্ধ উভয় দেশের জন্য ছিল বিধ্বংসী, যেখানে লক্ষাধিক মানুষ প্রাণ হারান। যুদ্ধ শেষে কেউ প্রকৃত জয়লাভ করতে পারেননি। 1988 সালে আলাবজা শহরে কুর্দিদের উপর চালানো রাসায়নিক গ্যাস হামলায় প্রায় 5000 মানুষ মারা যায়। এটি ছিল মানবাধিকারের ইতিহাসে এক কালো অধ্যায়, যা বিশ্বজুড়ে নিন্দিত হয়। 1990 সালে সাদ্দাম কুয়েত দখল করেন, যা আন্তর্জাতিকভাবে বড় এক সংঘর্ষের জন্ম দেয়। আমেরিকা ও জাতিসংঘ নেতৃত্বাধীন জোট অপারেশন ডেজার্ট স্টর্ম চালিয়ে 1991 সালে কুয়েতকে মুক্ত করে এবং ইরাককে ধ্বংসপ্রাপ্ত করে। এরপর থেকেই ইরাকের উপর নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপিত হয়। 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে গণবিধ্বংসী অস্ত্র মজুত রয়েছে এই অভিযোগে ইরাকে হামলা চালায়। সাদ্দামের সরকার দ্রুত পতন হয় এবং তিনি আত্মগোপনে চলে যান। 2003 সালের 13 ডিসেম্বর তাকে একটি গোপন বাংকার থেকে আটক করে মার্কিন বাহিনী। তাকে ইরাকের বিশেষ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার করা হয় এবং 2006 সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সাদ্দাম হোসেন ছিলেন এমন এক নেতা যাকে একদিকে কেউ কেউ আরব জাতীয়তাবাদের প্রতীক মনে করেন। তিনি আরব বিশ্বের একটি শক্ত প্রতিরোধের মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, বিশেষ করে পশ্চিমা সাম্রাজ্যের বিরুদ্ধে। তার পতনের পর ইরাক কার্যত অস্থিরতা, গৃহযুদ্ধ এবং জঙ্গিবাদের গহ্বরে পতিত হয়, যা আজও পুরোপুরি স্থিতিশীল হয়নি। অনেকে বলেন সাদ্দামের পতনের পর পশ্চিমা শক্তির হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে আরো বিশৃঙ্খলা ডেকে এনেছে। আজ সাদ্দাম হোসেনের মৃত্যু 2 দশকের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু বিতর্ক থেমে নেই। কেউ বলেন তার পতনের মাধ্যমে ইরাক একটি বর্বর শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে, আবার কেউ বলেন সাদ্দাম ছিলেন সেই সময়ের ভারসাম্য রক্ষাকারী একমাত্র নেতা, যার পতন গোটা অঞ্চলকে আরো অশান্ত করেছে। বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যের দাঙ্গা, আইএস এর উত্থান, শিয়া সুন্নি বিভাজন। ইতিহাস কখনো একরঙা নয়। সাদ্দাম হোসেন ছিলেন সেই রংময় ইতিহাসের এক জটিল চরিত্র, যার সিদ্ধান্ত যেমন আলো এনে দিয়েছিল তেমনি ছায়াও ফেলেছিল বিস্তৃত জনপদে। প্রশ্ন থেকেই যায়, শক্তিশালী নেতৃত্ব কি সবসময় সঠিক পথ ধরে, নাকি সময়ই বলে দেয় কারা বীর আর কারা বিতর্কিত?